গল্পের শুরুতেই আমরা ফুলার নামের একটা বয়স্ক লোককে দেখতে পাই, যে বিলিয়নার ডলার কোম্পানির মালিক। ফুলারের একটা বিখ্যাত আবিষ্কার হলো ভার্চুয়াল রিয়েলিটি মেশিন। আর এই ভার্চুয়াল রিয়েলিটি মেশিনটা একটা কাল্পনিক দুনিয়া। তবে এখানে সব জিনিসপত্র এমনভাবে কোড করা হয় যে সেগুলোকে পুরোপুরি বাস্তব বলেই মনে হয়। আর এই কাল্পনিক দুনিয়াটা কিন্তু 1937 সালের আমেরিকার লস অ্যাঞ্জেলাস শহরের আদলে তৈরি করা হয়েছিল। আর এরপরে আমরা ফুলারকে তার হাঁটুর বয়স একটা সুন্দরী মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পাই। আর একটু মনের স্বাদ মিটিয়ে এরপর সে বসে পড়ে চিঠি লিখতে। সে ওই চিঠিটা লিখছিল তারই কোম্পানির এক কর্মচারী। ওই কর্মচারী আবার ফুলারের একান্ত কাছের বন্ধু, আর তার নাম ডগলাস হল। ফুলার আসলে কোনো একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিল, আর ওই বিষয়টা এসে চিঠিতে অনেক ভালোভাবে লিখে তার বন্ধুকে জানাচ্ছে। ওই চিঠিটা এরপর সে হোটেলের এক বারটেন্ডার, যার নাম অ্যাস্টন, তাকে দিয়ে বলে যে তুমি এটা যে করেই হোক আমার বন্ধু ডগলাস হলের কাছে পৌঁছে দেবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই কোনোভাবে যেন তোমার ভুল না হয়। এরপর অ্যাস্টন ওই চিঠিটা নিয়ে বলে যে স্যার, একবার পেছন দিকে তাকান, সুন্দরী রমণী আপনার জন্য অপেক্ষা করছে। আজকে রাতে আপনাকে তার জন্য বুকিং দেব নাকি? তখন ফুলার পেছন দিকে তাকায়, কিন্তু অ্যাস্টনকে কিছু না বলেই তখন এই বার থেকে বেরিয়ে যায় আর সোজা বাড়িতে এসে তার স্ত্রীর পাশেই ঘুমিয়ে পড়ে। তবে ঠিক সেই সময় আমরা ফুলারের চোখে একটা নীল রঙের আলো জ্বলতে দেখি। আর এখান থেকে আমরা জানতে পারি যে ফুলার আসলে আসল দুনিয়াতে ছিলই না। সে তার তৈরি করা 1937 সালে লস অ্যাঞ্জেলাসের কাল্পনিক দুনিয়াতে অন্য একজনের শরীরে ছিল। আসলে ফুলার যে কাল্পনিক দুনিয়াটা বানিয়েছিল ওখানে কিন্তু মানুষগুলো সব কাল্পনিক ছিল, তবে মানুষগুলোকে কিন্তু হুবহু আসল দুনিয়ার মতোই লাগে। আসলে কল্পনায় তো আমরা যা ইচ্ছা তাই ভাবতে পারি, আর ফুলারের তৈরি ভার্চুয়াল মেশিনটা ঠিক সেই কাজই করে। ধরো কল্পনায় তুমি যেমন ইচ্ছা তেমন একটা ক্যারেক্টার তৈরি করলে, আর বাস্তবে তোমার ব্রেনের সঙ্গে তার ব্রেনটা কানেক্টেড করে দেওয়া হলো, যাতে করে তুমি ওই দুনিয়ার সমস্ত মজাই নিতে পারো। মানে নিজেকে একটা ভিডিও গেমের ক্যারেক্টার হিসেবেই ধরতে পারো এখানে। তবে এখানে কিন্তু একটা মাত্রই পার্থক্য আছে, ওই কাল্পনিক দুনিয়ার মানুষের যে মেমোরিটা থাকে ওটা কিন্তু কিছুক্ষণের জন্য পুরোপুরি মুছে যায়। তো ফুলারের এই ভার্চুয়াল রিয়েলিটি মেশিনটা বানানোর পেছনে আরেকটা মহৎ কারণ ছিল, আর সেটা কি জানো বন্ধুরা? সব সুন্দরী সুন্দরী আর কোচি মেয়েদের সঙ্গে একটু আকর্ষণীয়ভাবে শরীর চর্চা করা। মানে ফুলারের এত বয়স হয়ে গেছে, এখন ওই বুড়ো বয়সে তার স্বাদটা মেটেনি। যাই হোক, তো এই ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে বাইরে আসার পর ফুলার সোজা একটা বারে চলে যায়, আর সেখান থেকে হল নামের একটা লোককে ফোন করে। তবে বারে থাকা বারটেন্ডার তখন ফুলারকে লক্ষ্য করছিল, আর ঠিক সেই সময় ফুলারের সঙ্গে কেউ একজন দেখা করতে আসে। তার একটু পরে আমরা দেখতে পাই যে লোকটা ফুলারের সঙ্গে দেখা করতে এসেছে তার হাতেই ফুলার নির্মমভাবে তার প্রাণটা হারিয়ে ফেলে। কিন্তু ওই লোকটা ফুলারকে কেন মারলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো এরপর আমাদেরকে সেই ডগলাস হল নামের ব্যক্তিকে দেখানো হয়, যাকে ফুলার গল্পের শুরুতেই চিঠি লিখেছিল। মাঝরাতে হঠাৎ করে ডগলাসের ঘুম ভেঙে যায় তার ফোনে আসা মেসেজের শব্দে, যার মধ্যে একটা মেসেজ ছিল লস অ্যাঞ্জেলাস পুলিশের ডিটেকটিভ ম্যাকবেনের। আর এরপরই হলকে থানায় ডেকে নেওয়া হয়েছিল। তাই সে যখন রেডি হওয়ার জন্য ওয়াশরুমে আসে তখন দেখতে পায় যে তার বেসিনে 2 ফোঁটা রক্ত, এমনকি সেখানে রক্তমাখা জামা কাপড়ও রাখা। এটা দেখে তো হল প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়, কারণ আগের দিন তার সঙ্গে কি ঘটেছে হলের কিছুই মনে নেই। বন্ধুরা, হলের এটা মনে নাই কেন? আর এটাই কিন্তু আমাদের গল্পের আর একটা টুইস্ট। তো এরপরে আমরা হলকে থানায় যেতে দেখি, আর সেখানে গোয়েন্দা ম্যাকবেন হলকে ফুলারের ডেড বডি দেখিয়ে জিজ্ঞাসা করে যে আপনি ফুলারকে কিভাবে চেনেন? হল তখন বলে যে ফুলার আমার বস ছিল, তবে তার সঙ্গে সে আমার অনেক ভালো বন্ধুও ছিল। 6 বছর আমরা একসঙ্গে কাজ করেছি। এটা বলে সে ওখানে একটু ইমোশনাল হয়ে পড়ে। আর এরপর ম্যাকবেন হলের সঙ্গে তাদের অফিসেও যায়, আর অফিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ফুলার আসলেই অনেক টাকা পয়সার মালিক। ম্যাকবেন তখন তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তোমরা এখানে কি কাজ করো? উত্তরে হল বলে যে আমরা একটা অত্যাধুনিক মেশিন বানিয়েছি, যেটা এত সহজে আপনার মাথায় ঢুকবে না। এমন সময় আবার ম্যাকবেন লক্ষ্য করে যে একটা মহিলা ফুলারের অফিসে ঘোরাঘুরি করছে। তখন হল এগিয়ে গিয়ে তার পরিচয় জানতে চায়। মেয়েটা বলে যে আমি জেন ফুলার, এই কোম্পানির মালিকের মেয়ে। হল তখন তো পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এত বছর তো ফুলার তাকে কখনো বলেনি যে তার একটা মেয়েও আছে। তো জেন তখন বলে যে আমি আসলে প্যারিসে থাকি, পরশুদিনে আমার আসার কথা ছিল বাবার সঙ্গে দেখা করতে, কিন্তু সেটা তো আর হলো না। আমি তো আমার বাবাকে আর দেখতে পেলাম না। এটা বলে কিছুক্ষণ অফিসে ঘোরাঘুরি করে জেন সেখান থেকে বেরিয়ে যায়, আর তখন জেনের সঙ্গে সঙ্গে ম্যাকবেনও অফিস থেকে চলে যায়। এরপরে হল তার সহকর্মী জেসনের সঙ্গে দেখা করে, আর তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তুমি কি কখনো ফুলারের মেয়ের সম্পর্কে কিছু শুনেছো? জেসন বলে যে কই না তো, ফুলার তো আমাকেও কখনো কিছু বলেনি তার মেয়ের ব্যাপারে।
তো এরপর তারা তাদের ওই সিমুলেশন প্রজেক্টটা মানে ভার্চুয়াল ওই মেশিনটা সম্পর্কে নিজেদের মধ্যে একটু আলোচনা করে, কারণ ফুলার তো এখন আর বেঁচে নেই, তাই এই প্রজেক্টের কি অবস্থা হবে তারা ওটা নিয়ে অনেক বেশি চিন্তা করছিল। অন্যদিকে আমরা আবার জেনকে দেখতে পাই। সে তাদের ফ্যামিলি লয়ারের কাছ থেকে জানতে পারে যে ফুলার মারা যাবার আগে তার সব সম্পত্তি হলের নামেই করে দিয়ে গিয়েছে। জেন আসলে এসেছিল এই সিমুলেশন প্রোগ্রামটা পুরোপুরি বন্ধ করতে, কিন্তু এখন যেহেতু সমস্ত কিছু হলের নামে হয়ে গিয়েছিল, তাই হলের পারমিশন ছাড়া সে তো কিছুই করতে পারবে না। আর এই সম্পত্তির কথা শুনে তো ডিটেকটিভ ম্যাকবেনের সন্দেহ পুরোপুরি গিয়ে পড়ে হলের উপরে, আর তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আবার থানায় ডাকা হয়। আর এই ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত হলকে এই শহর মানে লস অ্যাঞ্জেলাস ছেড়ে যেতে নিষেধ করে। আর এরপরেই ম্যাকবেন তাদের ওই কম্পিউটার প্রোগ্রামটা সম্পর্কে ডিটেলসে জানতে অফিসে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের এই প্রোগ্রামটা কি শুধুই গেম খেলার জন্য, নাকি এতে অন্য কিছু আছে? কারণ দিন যাচ্ছে আর তোমাদের এই কম্পিউটার প্রোগ্রাম নিয়ে মানুষের কৌতূহল আর আগ্রহ বেড়েই যাচ্ছে। তখন জেসন তাকে বলে যে এই কম্পিউটার প্রোগ্রামটা হলো আসলে একটা ভার্চুয়াল মেশিন, যেটা কিনা দেখতে হুবহু আসল দুনিয়ার মতো। আপনি কি জানেন এখানে মানুষ থেকে শুরু করে গাছের পাতা পর্যন্ত সবকিছুই সিমুলেশনের অংশ। কারা কি কাজ করবে, কোথায় যাবে, কে কি খাবে না খাবে, এই সবকিছু আগে থেকেই ঠিক করা থাকে। আর এই পুরো শহরটা ডিজাইন করা হয়েছে 1937 সালে লস অ্যাঞ্জেলাস শহরের আদলেই। তখন ম্যাকবেন তাকে জিজ্ঞাসা করে যে এত সাল লেখে 1937 সাল কেন? জেসন তখন বলে যে ফুলার যখন যুবক ছিল, অর্থাৎ সে যখন অনেক সুন্দর সময় কাটাচ্ছিল, তখন এই সালটা ছিল 1937 সাল। তাই এই মেশিনটা দিয়ে 1937 সালের হুবহু একই রকম দেখতে কোনো মানুষের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যায়, তবে সেটা মাত্র অল্প কিছু সময়ের জন্য। আর এই টাইমটুকুতে 1937 সালের যে মানুষটা আছে তার সমস্ত প্রোগ্রামিং বন্ধ থাকবে, কারণ বর্তমান সময় থেকে একটা মানুষ তার জীবনে প্রবেশ করবে, এমনকি ওই সময় তার সঙ্গে কি ঘটবে না ঘটবে ওই মানুষটার কিচ্ছুই আর মনে থাকবে না। তো এরপরই হল তার বাড়িতে যায় আর তার পুরোনো একটা ফোন থেকে মেসেজ চেক করতে গিয়ে দেখে যে দুদিন আগে পাঠানো ফুলারের মেসেজ, মানে ফুলার মার্ডার হওয়ার আগে ওই বাড়ি থাকা অবস্থায় হলকে মেসেজ পাঠিয়েছিল। আর এই মেসেজে লেখা ছিল যে আমি তোমার জন্য একটা চিঠি রেখে যাচ্ছি, এখানে 1937 সালের সিমুলেশনের খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে। এটা বলার পরই ফুলারের ফোনটা বন্ধ হয়ে যায়। এরপর থেকে সে আর ফুলারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারেনি। তো এই মেসেজটা পেয়েই তো হল দ্রুত অফিসে চলে যায় আর এই ভার্চুয়াল মেশিনের কম্পিউটার ঘেটে ফুলারের মতো হুবহু দেখতে একটা লোকের অ্যাড্রেস খুঁজে পায়। এই লোকটার নাম ছিল গিয়ারসন। এরপরে মেশিনের সাহায্যে মাত্র 2 ঘন্টার জন্য 1937 সালের লস অ্যাঞ্জেলেস প্রোগ্রামে তার মতো দেখতে হুবহু একজনের ব্রেনের সঙ্গে হল তার ব্রেনটা কানেক্টেড করে নেয়। আর এই লোকটার নাম হলো জন ফার্গুসন। জন ছিল এই কাল্পনিক দুনিয়ার ব্যাংকের একজন ক্লার্ক। আর জন যখন ব্যাংকের কাজ করছিল তখন হঠাৎ করেই দেখা যায় যে জনের চোখেও নীল রঙের আলো জ্বলে ওঠে আর তার শরীরে তখনই হল চলে আসে। কিন্তু হল তো প্রথমে তার শরীরে প্রবেশ করে বেশ চমকে যায়, কারণ সে ভালো করেই জানে এই সব কিছুর কোনোটিই আসল নয়, এগুলো সবই কম্পিউটার প্রোগ্রাম দ্বারাই তৈরি। তবে এখানকার সব জিনিস দেখে তো হল অনেকটা অবাক হয়ে যায়, কিন্তু এরপর সে নিজেকে সামলে গিয়ারসন মানে ফুলার মতো যে লোকটা দেখতে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু ওই লোকটার বাড়িতে আসার পর তো হল পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এই দুনিয়ার গিয়ারসন না চেনে ফুলারকে, না হল যার শরীরে প্রবেশ করেছে মানে জন ফার্গুসন তাকে। আর এটা বুঝতে পেরে হল সোজা সেখান থেকে বেরিয়ে একটা হোটেলে যায়, যেখানে ফুলার প্রায় সময় যেত তার শরীর চর্চা করতে। তো এরপর কম্পিউটার প্রোগ্রাম থেকে সে আর একটা মেয়ের নাম পায়, যার নাম ব্রিজেট ম্যানিলা। এরপর সে তাকে খুঁজতে থাকে আর অনেক খোঁজাখুঁজির পর হল ব্রিজেটের সঙ্গে দেখা করে তার কাছ থেকে সেখানকার এক বারটেন্ডারের খোঁজ পেয়ে যায়। আর এই বারটেন্ডার অ্যাস্টন কিন্তু আসল দুনিয়া জেসন মানে ফুলারের অফিসে জব করা হলের সেই বন্ধু। হল তাকে দেখে প্রথমে একটু চমকে যায়, আর এরপর ফুলারের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে তাকে বলে যে তিনি তো এখানে প্রায়ই আসতেন আর ওনার মেয়েদের ব্যাপারে একটু বেশি আগ্রহ কাজ করে। এটা শুনে তো হল অনেকটা অবাক হয়ে যায়, কারণ এত বয়স হবার পরও ফুলার সিমুলেশনে এসে আবার এইসব কাজ করে বেড়াতো। তবে অ্যাস্টন তার সঙ্গে কথা বলতে বলতে হলের মনে পড়ে যায় যে তার 2 ঘন্টার সময় প্রায় শেষের পথে, অর্থাৎ এখনই তাকে প্রোগ্রাম থেকে ডিসকানেক্টেড হয়ে যেতে হবে। তাই হল তো নিয়ম অনুসারে তাই করে। তবে হল জনের শরীর থেকে বেরিয়ে পড়ার পর জন নিজেকে একটা ওয়াশরুমের বাইরেই পায়। অপরদিকে হলের জ্ঞান ফিরে নিজের বডিতে। এদিকে জন তের পর প্রথমে গিয়ে ওই অ্যাস্টনের সঙ্গেই কথা বলে, আর অ্যাস্টনের তখন সন্দেহ হতে শুরু করেছে কিছুক্ষণ আগে যে লোকটা হল বলে পরিচয় দিচ্ছিল সে এখন আবার নিজের নাম জন বলে পরিচয় দিচ্ছে, এমনকি তাকে জিজ্ঞাসাও করছে যে আমি কোথায় আছি। তো এদিকে তো আবার রিয়েল পৃথিবীতে হলের সঙ্গে একজন দেখা করতে আসে যার নাম টম জোনাস। এই টম হলো সেই বারটেন্ডারটা যে কিনা ফুলার মারা যাওয়ার আগে ফুলারকে এবং তাকে কে মেরেছিল সেটাও দেখতে পেয়েছিল। টম আসলে এখানে এসেছে হলকে ব্ল্যাকমেল করতে,
তখন সে বলে যে আমি দেখেছি ওই দিন রাতে তুমি এসেছিলে ফুলারের সঙ্গে কথা বলতে, আর তার কিছুক্ষণ পরে আমরা ফুলারকে সেখানে মৃত অবস্থায় দেখতে পাই। আর তাই ধরেই নেওয়া যায় যে তুমি ফুলারের খনি। এখন যদি তুমি আমাকে যথেষ্ট পরিমাণ টাকা না দাও তাহলে কিন্তু আমি এই সব কথা পুলিশকে বলে দেব। আর এটা নিয়ে তখন তাদের মাঝখানে আবার বেশ হাতাহাতি শুরু হয়ে যায়। তবে হল সেখানে টমকে মেরেই ভাগিয়ে দেয়। আর এরপর দেখা যায় যে ফুলারের মেয়ে জেনের সঙ্গে আবার হল অনেকটা ক্লোজ হতে শুরু করেছে, আর আস্তে আস্তে তারা আবার একে অপরকে পছন্দ করতেও শুরু করে। এদিকে সেই বারটেন্ডার টম তো পুলিশের কাছে গিয়ে সব ঘটনাই বলে দেয়। তখন সে অফিসার ম্যাকবেন হলকে গ্রেফতার করে, কিন্তু জেন এসে আবার তখন হলকে ছাড়িয়ে নিয়ে যায়। সে পুলিশকে বলে যে ওই দিন রাতে হল আমার সঙ্গে ছিল, তাই আপনারা হলকে আমার বাবার মৃত্যুর জন্য কিভাবে দায়ী করতে পারেন। কিন্তু হলের মনে তো সন্দেহ লেগেই আছে, কারণ ফুলার খুন হওয়ার পরের দিন সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে তখন তার আগের দিনের কোনো কাহিনীই মনে ছিল না, এমনকি তার বেসিনে সে রক্তমাখা জামা কাপড়ও দেখতে পেয়েছিল। আর এই সন্দেহের জন্যই হল আবারও অফিসে আসে, আর 2 ঘন্টার জন্য সে 1937 সালে সিমুলেশন ওয়ার্ডে চলে যায়। এখানে আসার পরই হল গিয়ারসনের কাছে যায়, মানে ফুলার এই দুনিয়া যার শরীরে প্রবেশ করত। তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনি একটু ঠিক করে মনে করুন তো, আপনার কি এরকম কখনো হয়েছে যে আপনি 2 ঘন্টার জন্য সবকিছুই ভুলে গিয়েছেন? তখন গিয়ারসন বলে যে হ্যাঁ, আমার সঙ্গে মাঝে মাঝেই এরকম হতো, এমনকি আমি যে কি কাজ করতাম তাও আমার এক্স্যাক্টলি মনে পড়তো না, অথচ আমার সারা শরীর থেকে মেয়েদের পারফিউমের গন্ধ আসতো। তবে আমার সেখানে কিছু কিছু ছেঁড়া আবছা আবছা মনে পড়ে, আর একটা হোটেলের কথাও মনে পড়তো। এরপর হল গিয়ারসনকে নিয়ে সেই হোটেলে চলে আসে যেখানে ফুলার গিয়ারসনের শরীরে প্রবেশ করার পর আসতো। গিয়ারসন সেখানে অ্যাস্টনকে দেখে বলে যে এই চেহারাটা আমার সব থেকে বেশি মনে পড়ে। তবে অ্যাস্টন দূর থেকে দেখে যে হল আর গিয়ারসন তাকে দেখে ফেলেছে, তাই সে তখনই ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু হলও তার পিছু করতে করতে একটা ফাঁকা অন্ধকার জায়গায় চলে আসে। ঠিক তখনই অ্যাস্টন পেছন থেকে হলের দিকে বন্দুক তাক করে বলে যে এই তোরা সবাই মিলে এরকম কেন করছিস? হল তো তার কোনো কথাই বুঝতে পারে না। সে উল্টো তাকে জিজ্ঞাসা করে যে আমরা আবার কি করলাম? ফুলার তোমাকে কি বলেছে সেটা আমাকে সত্যি করে বলো তো। তখন অ্যাস্টন বলে যে ফুলার আমার কাছে একটা চিঠি দিয়েছিল তোকে দেওয়ার জন্য, কিন্তু সেটা আমি আগেই পড়ে নিয়েছি আর জেনে গিয়েছি যে তোরা আসলে কি নিয়ে কাজ করিস। আমাদের এই জীবনটা তো আসলে আমাদের নয়, আমাদের চারপাশে সবকিছুই নকল, আর সমস্ত কিছুর কন্ট্রোল রয়েছে তোদের হাতে। এটা জানতে পারার পরই আমি এই দুনিয়া শেষে কি আছে সেটা দেখতে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে দেখতে পাই যে সেখানে কিছুই কাজ করে না, অর্থাৎ সবকিছুই প্রাণহীন। আসলে অ্যাস্টন জানতো যে সে একটা আসল দুনিয়ার নর্মাল মানুষ, কিন্তু যখন সেটা জানতে পারে যে তাদের এই দুনিয়ার সবকিছু আসলে মানুষদের দ্বারা নিয়ন্ত্রিত, এমনকি সে কন্ট্রোলও হয় মানুষের দ্বারা, তখন অ্যাস্টন প্রচন্ড রেগে যায়। আর এরপরে তো সে হলের এক পায়ে গুলি করে দেয়। কিন্তু হলও তো আসলে ছেড়ে দেওয়ার পাত্র নয়, সে অ্যাস্টনের সঙ্গে মারামারি করতে থাকে। তবে ঠিক সেই সময় আবার হলের 2 ঘন্টা সময় শেষ হয়ে যায়, আর সে আবারও আগের মতো আসল দুনিয়ায় ফিরে আসে। তাই এইবার সে জেসনের উপর প্রচন্ড রেগে যায়, আর তাকে বলে যে আমাদের এই সিমুলেশন প্রজেক্টটা যে করে হোক বন্ধ করতে হবে, এইটা আমাদের সবার জীবনকে একেবারে হুমকির মুখে ফেলে দিচ্ছে। ঠিক তখনই আবার হল সামনে তাকাতেই ম্যাকবেনকে দেখতে পায়, আর ম্যাকবেন তাকে যেটা বলে সেটা শুনে তো হলের পুরোপুরি মাথা ঘুরে যায়। ম্যাকবেন তাকে বলে যে আমরা জেনের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলাম, প্যারিসে কিন্তু জেন ফুলার নামের কেউই থাকে না, আর এমনকি ফুলারের কোনো মেয়েও নেই। এটা শুনে তো হল পুরোপুরি থমকে যায়। তাই জেন যে গাড়িতে করে এখানে এসেছিল, হল সেই গাড়ির ড্রাইভারকে নিয়ে জেন যেখান থেকে এসেছিল সেখানে যায়, আর তারপর জানতে পারে যে জেনের আসল নাম হলো নাতাশা ম্যালিনারো, আর সে একটা শপিং মলেই কাজ করে। এরপরেই তো হল সেই শপিং মলে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নাতাশা মানে জেন তাকে দেখে মোটেও চিনতে পারে না। এরপর হল সেখান থেকে বেরিয়ে সোজা শহরের বাইরে চলে আসে। তবে একটা পর্যায়ে গিয়ে সে দেখতে পায় যে এতদিন ধরে সে দুনিয়াটাকে আসল ভেবেছিল এটাও একটা সিমুলেশনের অংশ, অর্থাৎ ভবিষ্যতের কেউ একজন 1999 সালের একটা সিমুলেশন বানিয়ে তাদেরকে প্রোগ্রাম করেই রেখেছে। অর্থাৎ তাদের আশেপাশে যা কিছুই ঘটছে এই সব কিছু একটা কম্পিউটারে সিমুলেশনের প্রোগ্রাম দ্বারাই হচ্ছে। আর জেন হলো ভবিষ্যতের কেউ একজন যে কিনা নাতাশার বডিটাকে ব্যবহার করছিল। ঠিক সেই সময় হলের কাছে জেনের ফোন আসে। সে তাকে বলে যে তোমার সঙ্গে আমার অনেক ইম্পর্ট্যান্ট কথা আছে, প্লিজ তুমি আমার সঙ্গে এক্ষুনি একবার দেখা করো। হল তখন বলে যে আমার সাথে নাটক করে তোমার আর কোনো লাভ নেই, আমি সবটা জেনে গিয়েছি। আমিও তাহলে তোমাদের এই সিমুলেশনের একটা অংশ মাত্র, তাই না? তোমরা আমাকেও কন্ট্রোল করছো। কিন্তু এরপরে জেন হলকে সবটা ক্লিয়ারলি বুঝিয়ে বলে। জেন হলকে বলে যে এই কম্পিউটার সিমুলেশনটা আসলে আমার হাজবেন্ড ডেভিড বানিয়েছে, যাকে দেখতে একদম তোমার মতো। প্রথম ডেভিড খুব সাধারণ ছিল, কিন্তু আস্তে আস্তে তার মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করে, আর সেগুলো ছিল খুবই ভয়ঙ্কর। এই সিমুলেশন ওয়ার্ডের মধ্যে সে প্রায়ই মানুষকে খুন করত, আর এটা তার কাছে একটা খেলার মতোই হয়ে গিয়েছিল।
তুমি জানলে অবাক হবে যে ফুলারকে আসলে ডেভিডই খুন করেছে। আর এবার ডেভিডের নেক্সট টার্গেট হলো আমি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তবে তোমার প্রতি আমার এই ভালোবাসাটা কিন্তু একদিন দুই দিনের জন্য নয়, এটা প্রথম থেকেই ছিল। মানে তোমাকে যখন তৈরি করা হচ্ছিল এই সিমুলেশনের জন্য, ওই সময় থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি। তো অপরদিকে দেখা যায় যে জেসন কৌতূহলবশত ওই মেশিনটা অন করে আর 1937 সালে সে লস অ্যাঞ্জেলেস শহরের অ্যাস্ট্রনের শরীরে গিয়ে প্রবেশ করে। অ্যাস্ট্রন আবার ওই সময় গাড়ি চালাচ্ছিল, তাই জেসন প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে তো ভয় পেয়ে ওখানে অ্যাক্সিডেন্ট করে বসে। ঠিক ওই সময় আবার ওখানে একটা পুলিশ অফিসার এসে জেসনকে জিজ্ঞাসাবাদ করতেই দেখতে পায় যে ওই গাড়ির ডিকিতে কেউ একজন আছে। আর ডিকিটা খুলতেই দেখতে পায় যে জন ফার্গুসনকে অ্যাস্ট্রন বেঁধে নিয়ে যাচ্ছিল। কিন্তু জেসন তো এই বিষয়ে আসলে কিছুই জানত না। আর এরপর সেখান থেকে পেছাতে গিয়ে হঠাৎ করে একটা গাড়ির সামনে চলে আসে আর সেখানে ঘটে যায় একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট। আর সঙ্গে সঙ্গে তো 1937 সালের অ্যাস্ট্রন 1999 সালেই চলে আসে, কিন্তু সে জেসনকে আর নিয়ে আসতে পারে না, কারণ জেসন ওই সিমুলেশনে মারা গিয়েছিল। তাই ওই মেশিনটা এখন অ্যাস্ট্রনকে 1999 সালে ফিরিয়ে নিয়ে আসে। তবে অ্যাস্ট্রনের সময়ের এতটা আগে এসে তো সে পুরোপুরি থমকে যায়, কারণ এই দুনিয়াটা অনেক আধুনিক মানুষদের, সেখানে সবকিছুই অটোমেটিক আর অনেকটা উন্নত, যা দেখে তো অ্যাস্ট্রন সেখানে অদ্ভুত রকম ব্যবহার করতে থাকে। আর এইগুলো আবার সিসি ক্যামেরায় সেখানে থাকা সিকিউরিটি গার্ড দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে হলকে ফোন করে। কিন্তু হল তো এদিকে তখন জেনের সঙ্গে শরীর চর্চায় ব্যস্ত ছিল, তাই সিকিউরিটি গার্ডের কথা শুনে সঙ্গে সঙ্গে হল অফিসে চলে যায় আর বুঝতে পারে যে জেসনের শরীরে অ্যাস্ট্রন চলে এসেছে। তার মানে জেসন হয়তো এখনো 1937 সালেই আটকে আছে। এরপর হল অ্যাস্ট্রনকে সবকিছুই খুলে বলে যে তোমাদের দুনিয়া অর্থাৎ 1937 সালের সিমুলেশনটা বানানো হয়েছে, ওই সবকিছুই যেমন নকল তেমনি আমাদের দুনিয়াটাও নকল। আমি প্রথমে ভাবতাম আমরা হয়তো বা আসল মানুষ। তুমি শুনলে অবাক হবে যে আমিও কারো না কারো হাতে তৈরি কম্পিউটারের একটা প্রোগ্রাম মাত্র। আশেপাশের এই সবকিছু দেখে তো এতক্ষণে অ্যাস্ট্রন এমনিতেই অবাক হয়েছিল। আর হলের মুখে এইসব কথা শুনে তো সেইবার কিছুই বুঝতে পারছিল না। তবে সে এতটুকু বুঝতে পারে যে এই দুনিয়ার বাইরে যে দুনিয়াটা আছে সেটাই তাহলে আসল দুনিয়া। এরপর হল তাকে বলে যে ফুলার যে সেটা তোমাকে আমাকে দেওয়ার জন্য দিয়েছিল সেটাতে এই সত্যিটাই লেখা ছিল যে 1999 সালে আমরা যে আছি এটাও 1937 সালে লস অ্যাঞ্জেলেস শহরের একটা কাল্পনিক দুনিয়ার মতোই। অ্যাস্ট্রন এরপর হলকে বলে যে আমাকে তোমাদের কম্পিউটারের কাছে নিয়ে চলো। এরপর হল যখন অ্যাস্ট্রনকে নিয়ে কম্পিউটারের কাছে যাবে তখনই লিফটে থাকাকালীন তার চোখে নীল রঙের আলো জ্বলে ওঠে, অর্থাৎ ডেভিড ভবিষ্যৎ থেকে ওই সময় ভার্চুয়াল মেশিন দিয়ে হলের শরীরেই প্রবেশ করে। আর এবার ডেভিড সেখানে এসে তো অ্যাস্ট্রনকে মেরে ফেলে আর সোজা চলে যায় জেনের কাছে। জেন তো কোনো মতে ডেভিডের কাছ থেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ডেভিডের বন্দুক নিয়ে তার পিছু করতে থাকে। আর সে যখনই জেনকে গুলি করতে যাবে ঠিক সেই সময় একটা গুলি এসে সোজা ডেভিডের বুকে ঢুকে যায়। আর এই গুলিটা করেছিল অফিসার ম্যাকবেন, কারণ অ্যাস্ট্রনের ফোন আসার পর হল যখন অফিসে গিয়েছিল তখন জেন ম্যাকবেনকে ফোন করে সমস্ত ঘটনাই খুলে বলে, কারণ জেন খুব ভালো করেই বুঝতে পেরেছিল ডেভিড কিছুক্ষণের মধ্যেই হলের শরীরে প্রবেশ করবে আর তাকে খুন করে ফেলবে। এরপরে আমাদের গল্প চলে আসে একদম শেষ দৃশ্যে, আর আমরা দেখতে পাই যে হল চোখ খুলে নিজেকে একটা অন্য জায়গায় আবিষ্কার করে। আর এখন সময় হলো 2024 সালের জুন মাস। হল এখানে এসে তখন জেনকে দেখতে পায়। জেন তাকে বলেছে তুমি এখন যে দুনিয়াটায় আছো সেটা হলো আসল পৃথিবী, আর এখন কিন্তু 2024 সাল। এটা বলে জেন হলকে বাইরে নিয়ে আসে আর দেখা যায় যে সামনে বিশাল সমুদ্র আর তার চারিদিকে বহুতল বিশিষ্ট সব অত্যাধুনিক বিল্ডিংও। তবে আরও আশ্চর্যের বিষয় হলো হল ওখানে ফুলারের মতো আরও একজন লোককে দেখতে পায় যে কিনা আবার এই আসল দুনিয়ায় জেনেরই বাবা। আর এখানে আমাদের আজকের এই মিস্টিরিয়াস মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটা একটু পেঁচানো ছিল। আমি চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটা কাহিনী অনেক সুন্দর করেই বুঝিয়ে দেওয়ার। যদি কোনো কমপ্লিকেশন থাকে তাহলে কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।